মূল আলোচনায় প্রবেশ করবার আগে আমি একটা বিষয় একটু ছোট্ট করে আলোকপাত করতে চাই। মূলত দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান মিস্টার তারেক রহমানের। সম্প্রতি আপনারা সবাই লক্ষ্য করেছেন একটি ছোট্ট ভিডিও ক্লিপ খুবই ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে সম্প্রতি বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সেখান থেকে বেরিয়ে বিএনপির নেতাদের সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময়টা। আমি বিস্তারিত গেলাম না, আমি শুধু মিস্টার তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই, যেহেতু দল আপনার নেতৃত্বে, যেহেতু দেশও হয়তো ভবিষ্যতে আপনাকে নেতৃত্ব দিতে হবে, অথবা এই মুহূর্তে আপনি তো অবশ্যই বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তির নেতা, দয়া করে আপনার স্বার্থে, আপনার দলের স্বার্থে, দেশের স্বার্থে, আমাদের সামাজিক রাজনৈতিক সংস্কৃতির স্বার্থে বেয়াদবিকে প্রশ্রয় দেবেন না, কোনো লেভেলে না, নিচ থেকে একেবারে সর্বোচ্চ পর্যন্ত, স্থায়ী কমিটি পর্যন্ত। বেয়াদবি যদি আপনি প্রশ্রয় দেন তাহলে এর যে প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া, সেটা আপনার উপরও বর্তাতে পারে, এর বিপদ আপনাকেও আক্রান্ত করতে পারে। মনে রাখবেন যে বিএনপিকে একটা সভ্য মানুষের রাজনৈতিক দল হিসেবে মানুষ কিন্তু দীর্ঘকাল চিনত, এবং আওয়ামী লীগ আজকে যে বিপদে পড়েছে তার একটা অন্যতম কারণ আওয়ামী লীগের বেয়াদবি কালচারটাকে উৎসাহিত করা হতো একদম উপর থেকে। এটা একটা ফান হিসেবে তারা নিয়েছিল, এবং উপরে নিচে সর্বত্র একটা বেয়াদবি সংস্কৃতি আওয়ামী লীগের চালু হয়েছিল। আমি আশা করব, যদিও আমি বিএনপি করি না, কিন্তু দেশের বড় রাজনৈতিক দলগুলোর উপরে যেহেতু দেশের ভবিষ্যৎ নির্ভর করে, সে কারণে আপনার কাছে অনুরোধ, বেয়াদবিকে প্রশ্রয় দেবেন। আর মনে রাখবেন, মানুষ যত উপরে ওঠে সে তত একা হয়, আপনি অনেকটাই একা, এবং সেটা মেনে নিয়ে আপনার মানসিক গড়নটা ঠিক করতে হবে। কেউই আপনার জন্য খুব অপরিহার্য নয়, কেউই আপনার খুব কাছের নয়। এই যে যাদেরকে আপনার কাছের মনে হয় তাদেরকে আপনি স্বার্থে আঘাত করে দেখেন, পরীক্ষামূলকভাবে স্বার্থে আঘাত করে দেখেন, টেস্ট কেস হিসেবে। আপনি দেখবেন এদের অনেকেই স্বার্থে আঘাত করলে আপনার ধারে কাছেও থাকবে না, বা আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে, আপনার বিরুদ্ধাচরণ করবে। হ্যাঁ, অনেকে স্বার্থে আঘাত করলো তারা লয়াল থাকে, এবং সেটাই হচ্ছে আপনি সেভাবেই পরীক্ষা করতে পারেন। সো সেই পরীক্ষাকে উত্তীর্ণ হলো না হলো সেটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে, দয়া করে আপনি এই বিষয়ে একটু সজাগ এবং সতর্ক থাকবেন, কেউ যেন আপনার দলে বেয়াদবি করে প্রশ্রয় না পায়। আসুন আমরা, যারা আমার কথা শুনতে বসছেন বা শুনছেন, আমি আমার মূল আলোচনায় যাই। বাংলাদেশের নির্বাচন নিয়ে ফের উত্তপ্ত হচ্ছে রাজনীতি। বছরের মাঝামাঝি সময়ের দিকে যেতেই আবারও সামনে এসছে নির্বাচনের সময়কাল, ডিসেম্বরে না জুনে। এর মধ্যেই দেশের রাজনীতির মাঠে এক ধরনের ঠান্ডা উত্তেজনা, বিশেষ করে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যকার সম্পর্ক এখন অনেকটাই টান টান, যেখানে উত্তেজনা রয়েছে অপার সম্ভাবনার ইঙ্গিত। বিএনপি এখন আর শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং একটি মুখপাত্র, একটি প্রতীক, যারা মনে করে দেশের গতি নির্ধারণে তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাদের দাবি সুনির্দিষ্ট, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন। একে কেন্দ্র করে চলতি বছরের মধ্যভাগে তারা কিছুটা ধৈর্যের অবস্থান নিয়েছে, জুন পর্যন্ত সময় দিচ্ছে সরকারকে, যেন এক প্রকার আলটিমেটাম নয়, বরং রিমাইন্ডার দেওয়া হচ্ছে যে এই সময়ের মধ্যে সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ না এলে জুলাইয়ে মাঠের কর্মসূচি শুরু হবে। সেখান থেকে পরিস্থিতি কোন দিকে গড়াবে তা স্পষ্ট করে না বললেও বার্তাটা কিন্তু অত্যন্ত শক্তিশালী। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট, ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি টোকিও সফরে গিয়ে বলেছেন যে শুধুমাত্র একটি রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায়, বাকিরা নয়। তার এমন বক্তব্যে দেশে নতুন করে রাজনৈতিক আলোচনার ঝড় তুলেছে
বিএনপি মনে করছে এটা বাস্তবতা থেকে সরে গিয়ে ভুল ব্যাখ্যা তুলে ধরবার একটা চেষ্টা। কেননা তাদের মতে অন্তত 50টির বেশি রাজনৈতিক দল এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, যা তারা বিভিন্ন সভা সমাবেশ ও বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছে। এই অবস্থানগত পার্থক্য এখন শুধু বক্তব্য বা বিবৃতিতে সীমাবদ্ধ নেই, বরং তা পরিণত হচ্ছে এক ধরনের গণতান্ত্রিক মুখোমুখি অবস্থানে। ইউনূস সরকারের 9 মাস পার হলেও বিএনপি মনে করে যেসব সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে এই সরকার এসেছিল তার বাস্তব রূপ এখনো স্পষ্ট নয়, বরং সংস্কার শব্দটি এক ধরনের কালক্ষেপণের অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, যা সরকারকে আরো সময় নেওয়ার সুযোগ করে দিচ্ছে। এখানে এসে রাজনীতির গতিপথ ক্রমেই বিভাজনের দিকে এগুচ্ছে। একদিকে বিএনপি ও এর যুগপৎ আন্দোলনের শরিকরা, যারা ডিসেম্বরে নির্বাচনের দাবি করছে। অন্যদিকে রয়েছে কিছু ইসলামপন্থী দল, যেমন জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন, যারা রোজার আগে কিংবা পরে নির্বাচন চায়। আবার এনসিপির মতো দল রয়েছে যারা আগে সংস্কার ও বিচার দেখে নিতে চায়, তারপর নির্বাচন। এই পটভূমিতে 5 আগস্টের কাছাকাছি সময়টাও এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে পারে বলে অনেকে মনে করছেন, কেননা এটি আওয়ামী লীগ সরকারের পতনের 1 বছর পূর্তি। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয় এবং তিনি ভারতে চলে যান। এই ঘটনাটি নতুন বাংলাদেশের সূচনার প্রতীক হয়ে ওঠে। এখন সেই দিনকে কেন্দ্র করে বিরোধী দলগুলো কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে। বিএনপি বলছে যে বর্ষপূর্তিতে বড় কর্মসূচি আসবে। ছাত্র নেতৃত্বাধীন নতুন দল এনসিপিও আলাদা কর্মসূচির কথা ভাবছে। কিন্তু এই সময়ে বিএনপির কণ্ঠস্বর এক ধরনের ভিন্নতা চোখে পড়ছে। একদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান স্পষ্টভাবে বলছেন নির্বাচন ডিসেম্বরে না হলে তারা আর সহযোগিতা করবেন না। আবার একই সাথে বেগম খালেদা জিয়ার বিবৃতিতে আছে নরম আশাবাদ, গণতন্ত্র শিগগিরই ফিরে আসবে। এই দুটো সুর মিলে এক ধরনের স্ট্র্যাটেজিক অ্যাম্বিব্যালেন্স তৈরি করছে, যাতে দলটি প্রয়োজন হলে কথাবার্তা আবার নমনীয় করতে পারে, আবার চাইলে কঠোরও করতে পারে। সামরিক মহলেও যে নির্বাচন নিয়ে ভাবনা জোরালো হয়েছে তার ইঙ্গিত পাওয়া গেছে সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যে। সেখানে তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দিকেই যাওয়া উচিত। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য অনেকের কাছে এক ধরনের বার্তা হিসেবে ধরা পড়েছে, সরকারকে উদ্দেশ্য করে নয়, বরং রাজনীতির সব পক্ষকে। সেনাবাহিনী এখনো সরাসরি কোনো পক্ষ নিচ্ছে না, তবে তারা একটি দ্রুত এবং গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে অবস্থান নিচ্ছে বলে অনেকেই মনে করছেন। এই প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের টোকিওর বক্তব্যে নির্বাচনকে সংস্কারের সাথে জুড়ে দেওয়ার ব্যাখ্যা অনেকেই ভাবাচ্ছে। কেউ কেউ মনে করছেন যে ডিসেম্বর বা জুনের পার্থক্য হলো 6 মাস। এই 6 মাসে কি এমন সংস্কার হবে যা ডিসেম্বর পর্যন্ত সময় দিলে সম্ভব নয়। এটা যেন অনেকটা আম পাকানোর তত্ত্ব। হাড়ি ভাঙা আম জুনে ভালো পাকে, কিন্তু ডিসেম্বরও তা খাওয়া যায়। তাহলে বিলম্বের যুক্তি কি? বিএনপির অনেক নেতার ধারণা ইউনূস সরকার হয়তো তাদের উপর ভরসা করতে পারছেন না, বরং নতুন দল এনসিপির দিকে ঝুঁকে পড়েছে। তিনি এবং তার সরকার এনসিপি প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় নিয়মিত বৈঠক করছে। সেখানে বিএনপিকে যেতে হলে ঘুরতে হয় কয়েকদিন। এই ভিন্নতা বিএনপির ভেতরে ক্ষোভের জন্ম দিয়েছে, ফলে তারা ক্রমেই নিজেদের অবস্থানে দৃঢ় হচ্ছে। এমনকি কথায় প্রত্যয় যুক্ত করে বলছে ডিসেম্বরেই নির্বাচন চাই। এবারের আন্দোলন, প্রতিবাদ এবং কর্মসূচিগুলো একদিকে যেমন অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সৃষ্টি করছে, তেমনি বহির্বিশ্ব প্রতিফলন দেখা যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাব জানিয়ে দিয়েছে বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত, যাতে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট প্রতিফলিত হয়। ভারতের এই অবস্থান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটা সরাসরি অন্তর্বর্তী সরকারের নির্বাচন পেছানোর বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। সাম্প্রতিককালে আপনারা লক্ষ্য করেছেন বিএনপির র্যালিতে একটি স্লোগান বেশ পপুলার হয়েছে সেটা, এবং প্ল্যাকার্ডও দেখা গেছে, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর। সো এই অবস্থায় নির্বাচন নিয়ে রাজনৈতিক বিভাজন যে গভীর হচ্ছে তা আর বলবার অপেক্ষা রাখে না। বিএনপি একদিকে সরকারকে সময় দিচ্ছে, আবার সেই সময়সীমার মধ্যে
রোডম্যাপ না এলে কঠোর আন্দোলনের হুমকি দিচ্ছে। সরকার অন্যদিকে বলছে যে ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যেই নির্বাচন হবে। তবে দিন যত যাচ্ছে এই সময়কাল নিয়ে রাজনৈতিক বিভ্রান্তি আরো বাড়ছে। এর মধ্যেই গুঞ্জন উঠেছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগ, যদিও সেটি এখনো নিশ্চিত নয়। সব মিলিয়ে নির্বাচন এখন আর শুধু একটি সাংবিধানিক অনুশীলন নয়, এটি পরিণত হয়েছে ক্ষমতা কাঠামো পুনর্গঠনের একমাত্র প্রক্রিয়ায়। এর মধ্যে সময়ের পার্থক্যই হয়ে দাঁড়িয়েছে দেশের ভবিষ্যৎ নির্ধারণের কাঁটা। ডিসেম্বরে হলে হয়তো বিএনপির শক্তিশালী অবস্থান থাকবে, আর জুনে গেলে সরকার সংস্কারের নামে আরো কিছু সময় লাভ করবে। এই সংঘাত থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে তা নির্ভর করছে কত দ্রুত এবং কতটা গ্রহণযোগ্য নির্বাচনী সমঝোতায় পৌঁছানো যায় তার উপর। সময় কিন্তু ধৈর্যের পরীক্ষা নিচ্ছে সবার, সরকারের, বিএনপির, এনসিপির, এমনকি জনগণেরও। এখন প্রশ্ন একটাই, এই উত্তেজনাপূর্ণ টাইম গেম শেষমেশ কার পক্ষে যাবে? শেষ করবার আগে বলি, এই কালচারটা উন্নত দেশগুলোতে আছে, বাংলাদেশে এটা খুব অনুপস্থিত। সেটা হচ্ছে যে আপনি যদি কারোর সঙ্গে তার অফিসে দেখা করতে চান অথবা কারো বাড়িতে যেতে চান, তাকে জানিয়ে তার অনুমতি নিয়ে যাবেন। ওই বাড়ির কি অবস্থা আপনি জানেন না, ওই বাড়ির ভেতরে কি চলছে আপনি জানেন না, ওই অফিসে কি হচ্ছে আপনি জানেন না, যার কাছে যাচ্ছেন তার কর্মব্যস্ততা কি সেটা আপনি জানেন না, তার মানসিক অবস্থা কি সেটা আপনি জানেন না। এখন তো সবার হাতে হাতে সেলফোন, এখন যোগাযোগ অনেক সহজ, একটা টেক্সট করতে পারেন। এটা একেবারে সভ্যতা ভব্যতার মধ্যে পড়ে না। কারণ বাড়িতে আপনি গেলে, এমনকি আগে যখন এই মোবাইল ছিল না, ল্যান্ডফোন ছিল বা তারও আগে টেলিগ্রাম ছিল, সভ্য ভব্যরা কিন্তু এভাবেই করতো। অর্থাৎ কারো বাড়িতে, কারো দেশে যেতে তো অনুমতি লাগে, আপনি ভিসা ছাড়া তো দেশে যেতে পারেন না। সেরকম কারো অফিসে যেতে হলে দয়া করে আপনি জানিয়ে যাবেন। আর যদি দেখেন আপনি জানতে চাইছেন কিন্তু তারা রেসপন্স করছে না, এবং আপনি যদি নিশ্চিত হন যে আপনার মেসেজ তাদের কাছে পৌঁছেছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে ইউ আর নট অ্যাকসেপ্টেবল। আপনি ওখানে গিয়েও কোনো লাভ হবে না। আর যদি লাভ হয়ও, তাহলে বুঝতে হবে ওই বাড়ির অথবা যার অফিসে গেলেন ওই অফিসের কর্মকর্তার বা আপনার সেই যেই হোক না কেন, তিনি আপনার যে